আজকের আলোচনাটা সাম্প্রতিক কিছু বিমান দুর্ঘটনা জরুরি পরিস্থিতি নিয়ে। মানে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে বেশ কিছু তথ্য এসেছে, সেগুলো নিয়েই কথা বলবো। একটু বিশ্লেষণ করার চেষ্টা আর কি। হ্যাঁ, আসলে লক্ষ্যটা হলো ঘটনাগুলোর একটা পুরো ছবি পাওয়া। সেটা বাণিজ্যিক ফ্লাইট হোক বা ধরুন ছোট ব্যক্তিগত বিমান বা মিলিটারি এয়ারক্রাফট, সব ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। খবরের কাগজের বাইরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা যে এই আলাদা আলাদা ঘটনাগুলো আসলে কি বলছে। আর শুরুতেই এমন একটা ঘটনা যেটা শুনলে সত্যি কথা বলতে গায়ে কাঁটা দেয়। 12ই জুন এয়ার ইন্ডিয়ার একটা বোয়িং 787 ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। টেক অফের প্রায় সাথে সাথেই ক্র্যাশ করে। ভাবা যায় 242 জন যাত্রী আর ক্রু ছিলেন। তার মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র একজন। মানে অবিশ্বাস্য। এই ঘটনাটা দিয়েই শুরু করা যাক। এটা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। শুধু সংখ্যার বিচারে নয়, এর পুরো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এই এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাটা নিয়ে আর একটু গভীরে যাই। 12ই জুন 2025 আহমেদাবাদ লন্ডন ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার, যেটা তো খুবই আধুনিক একটা বিমান, তাই না? একদম টেকনোলজির দিক থেকে খুবই উন্নত। তো উড্ডয়নের প্রায় পরপরই এই বিপর্যয়। আর সবচেয়ে যেটা শকিং ব্যাপার, সেটা হলো সার্ভাইভাল রেট। 242 জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফেরেন। সিট নম্বর ছিল 11A, 0.4%-এরও কম। এটা তো বিমান দুর্ঘটনার ইতিহাসে খুবই কম। ঠিক, এখানেই ব্যাপারটা খুব ভাবনার। দেখুন, যে কোনো বিমান দুর্ঘটনাই মর্মান্তিক, কিন্তু আধুনিক জেট বিমান, বিশেষ করে এই ড্রিম লাইনারের মতো নেক্সট জেনারেশন এয়ারক্রাফট, এগুলো তো বানানোই হয় সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ড মাথায় রেখে। হ্যাঁ, অবশ্যই। এর ডিজাইন, যে জিনিস দিয়ে তৈরি, ভেতরের অটোমেটিক সেফটি সিস্টেম, সবকিছুই এমনভাবে তৈরি যাতে দুর্ঘটনার পরেও যাত্রীদের বাঁচার সম্ভাবনা যতটা সম্ভব বেশি থাকে। বাইরের কাঠামো কতটা শক্ত, সিটের ডিজাইন, জরুরি দরজা, অনেক কিছুই তো উন্নত হয়েছে। ঠিক। সেখানে দাঁড়িয়ে 0.4% সার্ভাইভাল রেট, এটা শুধু অস্বাভাবিকই নয়, এটা রীতিমতো অ্যালার্মিং। তাহলে কি ধরে নিতে হবে যে দুর্ঘটনার ধরনটাই এতটা সাংঘাতিক ছিল যে আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও কাজ করেনি? সেটা একটা বড় সম্ভাবনা। হয়তো হয়তো দুর্ঘটনাটা এমনভাবে হয়েছে, ধরুন খুব উঁচুতে বা সাংঘাতিক গতিতে, বা বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে বিমানের কাঠামোটা আর আস্ত ছিল না, বাঁচার মতো পরিস্থিতিই হয়তো তৈরি হয়নি। আচ্ছা। অথবা এমনও হতে পারে, ধরুন আগুন লেগেছিল আর সেটা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে যাত্রীরা বেরোয়ার সুযোগই পাননি। আসলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে তো কিছু বলা যাবে না। তবে তদন্তকারীরা নিশ্চয়ই ব্ল্যাক বক্সের ডেটা, ককপিট ভয়েস রেকর্ডিং ভেতরের কথাবার্তা আর বিমানের ভাঙা অংশগুলো, এগুলো সব বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছেন যে ঠিক কি হয়েছিল। এটা কি টেকনিক্যাল ফল্ট, নাকি পাইলট ভুল, নাকি অন্য কিছু? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর জানাটা খুব জরুরি। শুধু এই দুর্ঘটনার জন্য নয়, ভবিষ্যতের বিমান নিরাপত্তার জন্য। নিঃসন্দেহে। আচ্ছা, এই বিশাল বাণিজ্যিক দুর্ঘটনার প্রসঙ্গ থেকে বেরিয়ে এবার একটু অন্য ধরনের বিমান চলাচলের দিকে দেখি। যাকে বলে জেনারেল এভিয়েশন, ছোটখাটো ব্যক্তিগত বিমান, ট্রেনিং বিমান, এইগুলো। এখানেও কিন্তু বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি, কিছু বেশ মারাত্মক। হ্যাঁ, আসলে সাধারণ বিমান চলাচলের দুর্ঘটনার সংখ্যা তো সাধারণত বাণিজ্যিক বিমানের চেয়ে বেশিই হয়, যদিও সেগুলো সবসময় খবরে আসে না, কারণ যাত্রী সংখ্যা কম থাকে। যেমন ধরুন 18ই আগস্টের ঘটনা। আরকানসাসের একটা বেশ দুর্গম জঙ্গল এলাকা, সেখানে একটা সিঙ্গল ইঞ্জিন ল্যান্ডকেয়ার সুপার ব্যারাকুডা বিমান ক্র্যাশ করে। পাইলট ছিলেন 54 বছরের ব্যারি বোস। একা ছিলেন? হ্যাঁ, তিনি একাই ছিলেন বিমানে, আর ঘটনাস্থলেই মারা যান। জায়গাটা যেহেতু প্রত্যন্ত জঙ্গল, উদ্ধার কাজও নিশ্চয়ই কঠিন ছিল। একদম। এই ধরনের পরিস্থিতিতে দুটো সমস্যা হয়। প্রথমত, সাহায্য পৌঁছতে দেরি হয়, সামান্য আহত হলেও সেটা মারাত্মক হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, তদন্তের জন্য প্রমাণ জোগাড় করাটাও বেশ কঠিন হয়ে যায়। ঠিক, জঙ্গলের মধ্যে তো অনেক আলামত নষ্টও হয়ে যেতে পারে। হ্যাঁ, বা খুঁজে পাওয়া মুশকিল হয়। এরপর দেখুন একেবারে আজকের ঘটনা। 22শে আগস্ট মেন অঙ্গরাজ্যে ব্যাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে টেক অফের সময় একটা ছোট বিমান ভেঙে পড়েছে। একজনের মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে। ঘটনাটা একদম টাটকা, তাই বিস্তারিত তথ্য এখনো আসছে,
কিন্তু এখানেও দেখুন টেক অফ। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করার মতো। টেক অফ বা উড্ডয়ন এটা ফ্লাইটের একটা বেশ ক্রিটিক্যাল স্টেজ। মানে ইঞ্জিনকে পুরো শক্তিতে কাজ করতে হয়, বিমান নিচুতে থাকে, আর কোনো সমস্যা হলে পাইলটের হাতে সময় খুব কম থাকে। ঠিক। আমরা আজকের আলোচনায় দেখব এই টেক অফ স্টেজটা কিন্তু বেশ কয়েকবার আসছে। আচ্ছা, আরেকটা ঘটনা নিউ ইয়র্কের 1 অগস্ট স্টিউবেন কাউন্টিতে একটা সেসনা 152। এটা তো বোধহয় ট্রেনিংয়ের জন্য খুব ব্যবহার হয়। হ্যাঁ, সেসনা 152 খুব কমন ট্রেনিং এয়ারক্রাফট। তো সেটার একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে। আমেরিকার যে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড মানে NTSB, তারা প্রাথমিক রিপোর্টও দিয়েছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, একজন প্রত্যক্ষদর্শী নাকি দুর্ঘটনার আগে বিমানটাকে বেশ নিচু দিয়ে চক্কর কাটতে দেখেছেন, সেটার ভিডিও করেছেন বলছেন। ওহ, এটা তো তদন্তের জন্য খুবই কাজের একটা জিনিস হতে পারে। NTSBর প্রাথমিক রিপোর্টে সাধারণত ঘটনার বিবরণ থাকে, কারণটা নিয়ে চূড়ান্ত কিছু বলে না। কিন্তু এই প্রত্যক্ষদর্শীর বয়ান বা ভিডিও এটা প্রায়শই কারণ বুঝতে সাহায্য করে। কেন নিচু দিয়ে চক্কর কাটছিল? সেটাই প্রশ্ন। পাইলট কি কোনো সমস্যা বুঝতে পেরেছিলেন, নাকি অন্য কোনো কারণে? এই ভিডিওটা হয়তো সেটার ক্লু দিতে পারে। এই 3টে ঘটনাই কিন্তু জেনারেল অ্যাভিয়েশনের ঝুঁকিগুলো স্পষ্ট করে, প্রত্যন্ত জায়গায় দুর্ঘটনা, টেক অফের সমস্যা, আবার সম্ভাব্য টেকনিক্যাল বা পাইলটের সিদ্ধান্তজনিত কারণ। তবে একটা ব্যাপার, সাধারণ বিমান চলাচলের সব দুর্ঘটনাই কিন্তু এমন মারাত্মক হয়নি। কিছু ক্ষেত্রে হয়তো ভাগ্য বা পাইলটের দক্ষতা। হ্যাঁ, কিছু ঘটনা একটু অন্যরকম ছবিও দেখায়, আশার কথা আর কি। চলুন অস্ট্রেলিয়ার দুটো ঘটনার কথা বলি। প্রথমটা সিডনির কাছে মোনা ভ্যালিতে একটা পাইপার চেরোকি ট্রেনিং বিমান উড়তে উড়তে হঠাৎ পাওয়ার চলে যায় ইঞ্জিনের। আচ্ছা। পাইলট আর প্রশিক্ষক খুব সম্ভবত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে কাছের একটা গল্ফ কোর্সে বিমানটাকে নামিয়ে আনেন, মানে জরুরি অবতরণ, বা হয়তো একটু আশ্রয়ই পড়েছিল। কিন্তু আসল ব্যাপার হলো দুজনে বেঁচে গেছেন, আর আঘাতও নাকি খুব গুরুতর নয়। বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ, কর্তৃপক্ষ এখন লোকজনের কাছে জানতে চাইছে কারোর কাছে কোনো ফুটেজ বা তথ্য আছে কিনা। ভাবুন একবার, গল্ফ কোর্সে প্লেন নামানো। এটা অসাধারণ একটা উদাহরণ যে বিপদের সময় ঠিক জায়গা খুঁজে পাওয়াটা কতটা জরুরি হতে পারে। গল্ফ কোর্স তো বেশ খোলামেলা আর সমান হয় সাধারণত। ঠিক। জরুরি অবতরণের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। ওই যে আরকানসাসের জঙ্গলের কথা ভাবুন, আর এই গল্ফ কোর্স, পরিস্থিতি পুরো আলাদা। এখানে অবশ্যই পাইলট আর প্রশিক্ষকের উপস্থিত বুদ্ধি আর দক্ষতার প্রশংসা করতে হয়। পাওয়ার চলে গেলে মাথা ঠান্ডা রেখে অন্য কোথাও নামানোর জায়গা খোঁজা, এটা সহজ নয়। একদম ঠিক। আর দ্বিতীয় ঘটনাটা আরও একটু অদ্ভুত, মানে মন ভালো করে দেবার মতনও। কুইন্সল্যান্ডের বুনুরুর কাছে একটা হালকা বিমান একটা মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করে। এখানেও পাইলট সামান্য আহত। কিন্তু মজার ব্যাপার হলো, বিমানে পাইলটের সঙ্গে তার পোষা বর্ডার কলি কুকুর ছিল। ও, দুর্ঘটনার পর ভয়ে হোক বা যেভাবেই হোক, কুকুরটা বিমান থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে অবশ্য স্থানীয় লোকজন ওকে খুঁজে পায় আর নিরাপদে মালিকের কাছে ফিরিয়ে দেয়। যাক বাবা, একদিকে পাইলট বেঁচেছেন, অন্যদিকে পোষ্যটাও নিরাপদে ফিরেছে। এটা সত্যি ভালো খবর। তবে এখানেও দেখুন, অবতরণের জায়গাটা একটা খোলা মাঠ। সম্ভবত এটাই বড় বিপদ এড়াতে সাহায্য করেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। এই দুটো অস্ট্রেলিয়ার ঘটনা আসলে মনে করিয়ে দেয় যে ছোট বিমানের দুর্ঘটনা ঘটলেও সবসময় যে সাংঘাতিক কিছু হবে তা নয়। ফলাফল অনেক কিছুর উপর নির্ভর করে। পাইলটের দক্ষতা, বুদ্ধি, নামার জন্য ভালো জায়গা পাওয়া গেল কিনা, আর অবশ্যই কিছুটা ভাগ্য। ঠিক। আর দুটো ঘটনাতেই কিন্তু তদন্তের জন্য সাধারণ মানুষের দেওয়া তথ্যের উপর জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাও আজকাল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আচ্ছা, এবার তাহলে আলোচনাটা একটু সামরিক বিমান চলাচলের দিকে নিয়ে যাই, কারণ এখানেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সম্প্রতি। যুদ্ধ বিমান, ড্রোন সবই আছে তালিকায়। হ্যাঁ, মিলিটারি অ্যাভিয়েশনের ব্যাপারটা আবার একটু অন্যরকম। বাণিজ্যিক বা সাধারণ বিমান চলাচল থেকে আলাদা। এখানে তো নিয়মিত খুব ঝুঁকিপূর্ণ ট্রেনিং চলে, বিমানের ক্ষমতার শেষ সীমা পরীক্ষা করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে উঠতে হয় হয়তো। একদম। ফলে দুর্ঘটনার ঝুঁকিটাও এখানে অন্যরকম থাকে। যেমন ধরুন, ভার্জিনিয়ার উপকূলে মার্কিন নৌবাহিনীর একটা FA-18E সুপার হর্নেট যুদ্ধবিমান ট্রেনিংয়ের সময় আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ করে। খবর বলছে পাইলট নিরাপদে ইজেক্ট করতে পেরেছিলেন, তাকে উদ্ধারও করা হয়েছে। এটা সবচেয়ে জরুরি খবর।
পাইলট নিরাপদ। হ্যাঁ, তবে সূত্র বলছে যে এই নিয়ে নাকি চলতি বছরে আমেরিকার নেভি এরকম 6টা সুপার হর্নেট হারালো। এগুলো তো সাংঘাতিক দামি বিমান। ঠিক তাই, পাইলটের নিরাপদে বেরিয়ে আসতে পারাটা অবশ্যই স্বস্তির। আধুনিক যুদ্ধ বিমানের ইজেকশন সিস্টেম খুবই উন্নত হয়, আর সেটা এখানে কাজে দিয়েছে। কিন্তু 6টা সুপার হর্নেট হারানো এটা মার্কিন নৌবাহিনীর জন্য একটা বিরাট ব্যাপার। আর্থিক ক্ষতি তো বটেই। শুধু আর্থিক ক্ষতি নয়, এই বিমানগুলো কেনা, চালানো, মেনটেন করা সবেতেই বিপুল খরচ। পরপর এতগুলো বিমান হারানোটা তাদের অপারেশনাল রেডিনেস মানে যুদ্ধ প্রস্তুতির ওপরেও প্রশ্ন তুলতে পারে। কেন এতগুলো দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে নিশ্চয়ই নেভির ভেতরে বড় তদন্ত চলছে। ট্রেনিংয়ের সমস্যা, নাকি রক্ষণাবেক্ষণের অভাব, নাকি বিমানের বয়স হয়ে যাচ্ছে। ভাবার বিষয়। আরেকটা প্রায় একই রকম ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে, কোয়ান্টানে। রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সের একটা FA-18D হর্নেট, এটাও যুদ্ধবিমান, টেক অফের সময় আগুন লেগে ভেঙে পড়ে। টেক অফের সময়ে? হ্যাঁ, তবে এখানেও ভালো খবর যে বিমানের দুজন পাইলটই নিরাপদে ইজেক্ট করতে পেরেছিলেন, বেঁচে গেছেন। আচ্ছা, আবারও সেই টেক অফ, আর আবারও সফল ইজেকশন। মনে হচ্ছে FA-18 বিমানের ইজেকশন সিস্টেমটা বেশ নিরাপদ। তবে টেক অফের সময় আগুন লাগা, এটা তো গুরুতর যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করে। হতে পারে ইঞ্জিনে বা ফুয়েল লাইনে কোনো সমস্যা। হ্যাঁ, তদন্তে হয়তো কারণটা বেরিয়ে আসবে। এই দুটো ঘটনাই কিন্তু দেখাচ্ছে যে যুদ্ধবিমান চালানোটা বেশ ঝুঁকিপূর্ণ, ইভেন ট্রেনিংয়ের সময়ও। যুদ্ধবিমান ছাড়াও আরেকটা ঘটনা আছে অ্যালাস্কা। সেখানে কেনাই পেনিনসুলাতে মিলিটারি এক্সারসাইজের সময় একটা আল্ট্রা এন্ডিউরেন্স ড্রোন ক্র্যাশ করেছে। বলা হচ্ছে ড্রোনটা নাকি সাইজে প্রায় একটা ছোটখাটো বিমানের সমান ছিল। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমরা এমন একটা সময়ে আছি যেখানে যুদ্ধক্ষেত্রে বা নজরদারিতে ড্রোনের ব্যবহার খুব বাড়ছে। আর এই ড্রোনগুলো তো আর খেলনা নয়। না না, এই আল্ট্রা এন্ডিউরেন্স ড্রোন মানে তো বেশ বড়সড় হবার কথা। একদম, এগুলো অনেক বড়, জটিল আর দামিও হতে পারে। এর দুর্ঘটনা শুধু টাকার ক্ষতি নয়, এটা আসলে চালকবিহীন বিমান চালানোর যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে সামনে আনে। ধরুন, সিগন্যাল জ্যাম হয়ে যাওয়া, বা সাইবার অ্যাট্যাক, বা টেকনিক্যাল ফল্ট, খারাপ আবহাওয়া, অনেক কিছুই একটা বড় ড্রোনের দুর্ঘটনার কারণ হতে পারে। ঠিক। মানে মিলিটারি দুর্ঘটনার তালিকায় এখন শুধু মানুষ চালানো বিমানের পাশে এই অত্যাধুনিক চালকবিহীন বিমানও যোগ হচ্ছে। এটা ভবিষ্যতের যুদ্ধ বা নজরদারির কৌশলের একটা পরিবর্তিত ছবি তুলে ধরছে। তাহলে এতগুলো ভিন্ন ভিন্ন ঘটনা আমরা দেখলাম। একদিকে এয়ার ইন্ডিয়ার মতো ভয়ঙ্কর বাণিজ্যিক বিপর্যয়, যেখানে বেঁচে ফেরাটাই প্রায় মিরাকল। অন্যদিকে আরকানসাস বা মেইনের মতো ছোট বিমানের মারাত্মক দুর্ঘটনা। আবার অস্ট্রেলিয়ার মতো ঘটনা যেখানে পাইলটরা প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে আসছেন। হ্যাঁ। আর শেষে এই সামরিক যুদ্ধবিমান আর ড্রোনের দুর্ঘটনা, যেখানে হয়তো পাইলট বাঁচছেন কিন্তু যন্ত্রপাতির বিরাট ক্ষতি হচ্ছে। এই সব মিলিয়ে আমরা ঠিক কি বুঝব, মানে কোথায় দাঁড়াচ্ছে ব্যাপারটা? আসলে আমরা বিমান চলাচলের ঝুঁকির একটা বহুমাত্রিক চিত্র দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলো কয়েকটা জরুরি বিষয় স্পষ্ট করে। প্রথমত দেখুন বিমান চলাচলের বৈচিত্র্যটা। বিশাল কমার্শিয়াল জেটলাইনার থেকে শুরু করে একদম ছোট সেসনা, আবার অত্যাধুনিক যুদ্ধবিমান, এমনকি বড় ড্রোন। প্রতিটা টেকনোলজি, চালানোর নিয়ম, ঝুঁকি সবই আলাদা। দ্বিতীয়ত দুর্ঘটনার সময়টা। আমরা দেখলাম টেক অফের সময় বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, আবার ট্রেনিংয়ের সময়ও ঘটছে। মানে ফ্লাইটের প্রত্যেকটা স্টেজেরই নিজস্ব চ্যালেঞ্জ আছে। তৃতীয়ত ফলাফলের পার্থক্য। দেখুন, একই ধরনের দুর্ঘটনাও কিন্তু একবার এক রকম ফল দিচ্ছে। এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে যা প্রায় সবার মৃত্যু, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটাই সামান্য আঘাত, আবার মিলিটারির ক্ষেত্রে পাইলট বাঁচলেও সরঞ্জাম শেষ। এর থেকে সাধারণ মানুষের জন্য বা যারা ধরুন নিয়মিত প্লেনে যাতায়াত করেন, তাদের জন্য আসল বার্তাটা কি? আসল বার্তাটা হলো, দেখুন, পরিসংখ্যানের দিক থেকে দেখলে বিমান চলাচল এখনও কিন্তু পরিবহনের সবচেয়ে নিরাপদ মাধ্যমগুলোর একটা, বিশেষ করে বাণিজ্যিক ফ্লাইটগুলো। আমরা যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার কথা বললাম, সেটা ভয়ানক হলেও ঘটনাটা কিন্তু খুবই বিরল। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু নিরাপত্তা মানে তো আর ঝুঁকি একদম শূন্য তা নয়। ঝুঁকি সবসময় থাকে, সেটা বিভিন্ন রূপে আসে। বাণিজ্যিক বিমানের ঝুঁকিগুলো হয়তো কোনো সিস্টেম ফেলিওর বা খুব বিরল কোনো পরিস্থিতির জন্য হয়, যার ফলটা মারাত্মক হতে পারে। অন্যদিকে ছোট বিমান বা জেনারেল এভিয়েশনে হয়তো পাইলটের অভিজ্ঞতা, আবহাওয়া বা বিমানের রক্ষণাবেক্ষণ,
এই বিষয়গুলো বেশি প্রভাব ফেলে। দুর্ঘটনা হয়তো তুলনামূলকভাবে বেশি ঘটে, কিন্তু তার প্রভাব সাধারণত কম লোকের উপর পড়ে। আর মিলিটারির ক্ষেত্রে? মিলিটারির ক্ষেত্রে আবার ট্রেনিংয়ের চাপ আর অপারেশনের প্রয়োজন এগুলোই ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা বিচ্ছিন্ন খবরের ভিত্তিতে পুরো বিমান চলাচল ব্যবস্থাকে বিচার করাটা ঠিক না, বরং পুরো ছবিটা বোঝা দরকার। একদম ঠিক। এই আলাদা আলাদা ঘটনাগুলোকে একসাথে দেখলে আমরা বুঝতে পারি যে নিরাপত্তা বিষয়টা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেকটা দুর্ঘটনার তদন্ত থেকে যা শেখা যায় তা ভবিষ্যতে সেফটি সিস্টেম আরও ভালো করতে কাজে লাগে। এয়ার ইন্ডিয়ার তদন্ত হয়তো ড্রিমলাইনারের নিরাপত্তা নিয়ে নতুন কিছু জানাবে। ছোট বিমানগুলোর দুর্ঘটনা হয়তো পাইলট ট্রেনিং বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের নিয়মগুলো আবার খতিয়ে দেখতে বাধ্য করবে। সামরিক দুর্ঘটনাগুলো হয়তো তাদের ট্রেনিং বা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে ভাবাবে। ঠিক তাই। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই আসলে আমাদের বিমান দুর্ঘটনার খবরগুলোকে ঠিকঠাক বুঝতে এবং নিরাপত্তার যে জটিল দিকগুলো আছে সেগুলো উপলব্ধি করতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তাহলে আজ আমরা এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনার কথা দিয়ে শুরু করেছিলাম, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার সাধারণ বিমান চলাচলের কয়েকটি ঘটনা দেখলাম, যার ফলাফল ছিল বেশ ভিন্ন, আর শেষে মার্কিন ও মালয়েশীয় যুদ্ধবিমান এবং একটা সামরিক ড্রোনের দুর্ঘটনা নিয়েও আলোচনা করলাম। প্রত্যেকটা ঘটনাই আসলে বিমান চলাচলের বিশাল আর বৈচিত্র্যময় জগতের এক একটা দিক তুলে ধরল। হ্যাঁ, আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই। আমরা এত রকমের দুর্ঘটনা দেখলাম, ভয়ঙ্কর, সামান্য, বাণিজ্যিক, ব্যক্তিগত, সামরিক, এই যে এত ভিন্ন ভিন্ন ঘটনা, এগুলো জানার পর বিমান নিরাপত্তা নিয়ে আমাদের যে ধারণা সেটা কিভাবে বদলায় বা বদলানো উচিত। প্রায়শই তো আমরা একটা বড় দুর্ঘটনার পর খুব ভয় পেয়ে যাই, আবার কিছুদিন পর হয়তো ভুলেই যাই। কিন্তু এই যে বিভিন্ন ধরনের ঘটনা, যেখানে টেকনোলজি, মানুষ, পরিবেশ সবই জড়িত, এখান থেকে আমরা ভবিষ্যতের জন্য একসাথে কি শিখতে পারি? প্রত্যেকটা তদন্ত হয়তো নির্দিষ্ট কারণ খুঁজে বের করবে, কিন্তু সবকটা ঘটনা একসাথে দেখলে নিরাপত্তার কোনো বড় প্যাটার্ন বা কোনো ফাঁক কি চোখে পড়ে, যা নিয়ে আমাদের আরও গভীরে ভাবা দরকার? সত্যিই ভাবনার বিষয়। এই প্রশ্নটা নিয়ে তাহলে আজ আমরা শেষ করছি। কোনো ঘটনার তদন্তে যদি পরে উল্লেখযোগ্য কিছু জানা যায় বা নতুন তথ্য আসে, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে তা নিয়ে আবার কথা বলবো। আজকের মতো এখানে শেষ করি।